বিকেল পেরিয়ে এখন সন্ধ্যা ৭টা। ধরনের বুকে গাঢ় অন্ধকার। সিরাত সন্ধ্যার নাস্তা হিসেবে গরম গরম সিঙাড়া ভাজছেন। গরম সিঙাড়ার কথা শুনে ড্রয়িং রুম থেকে ছুটে এসেছে শীতল। মুখভর্তি হাসি নিয়ে অপেক্ষা করছে কখন গরম তেল থেকে সিঙাড়া তুলে প্লেটে রাখা হবে, আর সে আগেভাগে গিয়ে নিজের ভাগটা বুঝে নেবে। তাকে দেখে সিরাত আগে সতর্ক করলেন, খুব গরম, খবরদার হাত দিবি না এখন, একটু থামুক, নয়তো হাত মুখ দুটোই পুড়বি। আরে কিছু হবে না, একটু তাড়াতাড়ি তুলো না মেজমা। তুলছি বাবা, তুলছি, সবুর কর একটু। সস কোথায়? পাশেই তো রাখা। শীতল সসের পুরো বোতল তার প্লেটে নিয়ে সিরাতের গা ঘেঁষে দাঁড়িয়ে রইল। সে অবস্থা দেখে সিরাত মুখ টিপে হেসে বলল, হ্যাঁ রে শীতল, এত খাস গায়ে লাগে না কেন তোর? তা তো জানি না। বিয়ের আগে আমিও তোর মতোই ছিলাম, একটু মোটা হওয়ার জন্য কত আফসোস করতাম, কিন্তু বিয়ের পরে না খেলেও শরীর স্বাস্থ্য যেন দিন দিন বেড়েই চলেছে। ডায়েট করব, তারও উপায় নেই। কেন উপায় নেই কেন? তোর মেজো চাচু এসব ডায়েট ফাইট একদমই পছন্দ করেন না। তার নাকি স্বাস্থ্যবতী গুলুমুলু মোটা বই পছন্দ। এই কথা শুনে শীতল ফিক করে হেসে ফেলল। তাকে হাসতে দেখে সিরাত নিজেও হাসলেন। সিরাত একটু বেশি ফ্রেন্ডলি বিধায় বাড়ির মেয়েরাও তার কোল ঘেঁষে একটু বেশি। তাকে যে কোনো সমস্যার কথা আগে বলে, সমাধানও পায় চটজলদি। যেমন শীতল গল্প গল্পে পিরিয়ডের কথাটা আগে সিরাতকেই বলেছিল। সিরাত সিমিনকে জানিয়েছিল। সিরাত শুনে সিমিনকে আগে ডাক্তার দেখানোর তাড়া দিয়েছে। ছোট মা হসপিটালে যাবে শুনে সায়ন সিরিয়াল দিয়ে দিয়েছিল। তাদের একা ছাড়বে না বলে শুদ্ধ নিজে নিয়ে গেছে। বাইরে থেকে এসে যা এবং ছেলে মেয়ে দুটো কী খাবে বলে তাড়াহুড়ো করে রান্না সেরেছে সিতারা ও সিরাত। মোট কথা, এই পরিবারের সম্পর্কের মেলবন্ধনটা সত্যিই খুব সুন্দর। হিংসা, বিদ্বেষ ও আত্মহমিকাহীন প্রতিটা মানুষ। ডুবো তেলে সিঙাড়া ভাজা হয়ে গেলে শীতল প্লেট এগিয়ে দিতেই সিরাত তাকে আগে তুলে দিল। শীতল পা ঝুলিয়ে কিচেনের ক্যাবিনেটের উপর বসল। ফু দিয়ে গরম সিঙাড়ায় কামড় বসিয়ে হাতের সাহায্যে মুখের ভেতর বাতাস করতে লাগলো। গরমে জিভ পুড়ে যাওয়ার দশা, তবুও সে টুকটুক করে খেতে লাগলো গরম গরম সিঙাড়া। সিমিন কেবলই শাহাদাত চৌধুরীর সঙ্গে কথা বলে রান্নাঘরে এসে দাঁড়িয়েছে। সিরাতকে কিছু বলতে গিয়ে মেয়ের কাণ্ড দেখে কথা বলে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইলেন। মনে মনে নিজের উপর বিরক্ত হলেন। কিছুক্ষণ দাঁড়িয়ে কি বলতে এসেছিল মনে করতে না পেরে শীতলের উদ্দেশ্যে বলল, সায়ন শুদ্ধ শখ স্বর্ণের আগে এটাকে বিয়ে দিয়ে বিদায় করব আমি। এ কথা বলে উনি পানির জগ নিয়ে চলে গেলেন। নিজের রাগ তো আর নিজের উপর দেখানো যায় না, তাই শীতলের উপর রাগটা দেখালেন। কিছু না করেও দুষ পেতে পেতে শীতলেরও খুব একটা গায়ে লাগে না। তাই সিমিন চলে গেলে সে মুখ ভর্তি হেসে বিড়বিড় করে জবাব দিল, তাহলে ভালোই হবে। কষ্ট করে গরম সিঙাড়া ফু দিয়ে খেতে হবে না, বর চিবিয়ে দিবে, আমি শুধু গিলব। তার কথা শুনে সিরাত হাসতে হাসতে চেঁচিয়ে বলতে গেলেন, এই মেয়ের কি বলে শুনে। সিরাত আর পুরো কথা শেষ করতে পারল না। শীতল মুখ চেপে ধরেছে। সে ইশারা করে মেজমাকে বলতে বারণ করে প্লেট নিয়ে কেটে পড়ল। সিরাতের সিঙাড়া ভাজা হয়ে গেলে ড্রয়িং রুমে সবাইকে ডাকল। সিতারা মনমরা হয়ে চায়ের কাপে চুমুক দিয়েছে। ওনাদের বিয়ের এতগুলো বছর হয়ে গেল, ছেলে মেয়েদের নিয়ে ভরা সংসার, তবুও শারাফত চৌধুরীর অনুপস্থিতিতে মন ভার হয়ে থাকে। চিন্তা হয় মানুষটার জন্য। বড় জয়ের মুখের দিকে তাকিয়ে সিরাত আর সিমিন চোখাচোখি করে মুখ টিপে হাসল। এ নতুন কিছু নয়, শারাফত চৌধুরী বিকেলে চলে গেছেন। কাজ শেষ করে হয়তো সপ্তাহখানেক পরে ফিরবেন। উনি না ফেরা অবধি সিতারার মুখটা ততদিন চুপসে থাকবে। শায়ন বাসায় নেই। সাফওয়ান চৌধুরীর ফিরতে আরও রাত হবে। বাসায় আছে বাড়ির 3 গৃহিণী আর ছেলে মেয়েরা। শুধু তো দুপুর থেকে নিজের কাজে ব্যস্ত। রুমটা সাউন্ডপ্রুফ বিধায় বাইরের কোনো শব্দ, হাঁকডাক তার কান অবধি পৌঁছয় না। সাম্য সৃজনের হোম টিউটর পড়াতে এসেছে। তারা কিছুক্ষণ গাইগুই করে পড়তে বসেছে। শখ আর শীতল ড্রয়িং রুমে আছে। স্বর্ণের মাথা ব্যথা, তাই শুয়ে আছে। 3-4 চায়ের কাপ হাতে সিরিয়াল দেখছে। এ সময় তাদের পছন্দের সিরিয়াল হয়। এটা দেখে রাতের খাবারের আয়োজন করবে। শখ আস্তে ধীরে চা শেষ করে উঠতেই শীতল বলল, আপু চলো ছাদে যাই। এখন ছাদে পড়তে বসবে না? আমি ছোট নাকি যে সন্ধ্যার পরপরই পড়তে বসতে যাব?
তাই তো, তার ছোট আব্বুকে বলি তুই বড় হয়ে গেছিস, তোর বিয়ে দিয়ে দিতে। বলো আপু, প্লিজ বলো, পড়াশোনা ভালো লাগে না, আমি বিয়ে করব। শীতলার কথা শুনে শখ হেসে ফেলল। কি যে সুন্দর সে হাসি! এই হাসির জন্য শীতল মনে মনে শখকে একটা নামও দিয়েছে, সুহাসিনী। তবে মুখ ফুটে শখ জানায়নি কখনো। যদি মনের নামটা পছন্দ না হয়, এজন্য জানায়নি। শীতল পুনরায় ছাদে যাওয়ার কথা বললে শখ জানালো পড়া বাকি আছে, কালকে একটা পরীক্ষা আছে। এ কথা শুনে শীতলও জোর করল না, শখকে যেতে দিল। এখানে একটা কথা বলি, এখানে লেখিকা একটা ছোট্ট নোট করেছে, যেখানে হচ্ছে শখকে হয়তো উনি বলেছিল, আপনাদের মনে আছে কিনা জানি না, ফার্স্ট পর্বে বলেছিল যে হচ্ছে শখ ফাইনাল ইয়ারের স্টুডেন্ট, অনার্স। তো এখানে উনি গল্পের সাথে খাপ খাওয়ানোর জন্য একটু গল্পের থিম চেঞ্জ করে শখকে হচ্ছে ডাক্তারি পেশায় নিয়ে এসেছেন। এটার জন্য উনি সরি বলেছেন, গল্পের থিম চেঞ্জ করেছে। সো কেউ উল্টাপাল্টা ভাববেন, আবার বলবেন যে আগে ছিল ফাইনাল ইয়ার, এখন আবার ডাক্তার, সেই জন্য আর কি বলা। তো যাই হোক, আবার গল্পে ফিরে যাচ্ছি। মা চাচিদের মধ্যে সিরিয়াল দেখতে ইচ্ছে করছে না শীতলের। সে উঠে রুমে চলে গেল। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল আছড়াল, চোখে কাজল দিল, কালো টিপ পরল, ঠোঁটে লিপ বাম দিয়ে আয়নার দিকে তাকিয়ে মিষ্টি করে হাসল। ঠিক সেই মুহূর্তে স্বর্ণ এসে বলল, বাম থাকলে দে তো। কি বাম? ঝান্ডু বাম। ঝান্ডু বাম নাই, লিপ বাম আছে, নিবা? লিপ বাম কপালে দিব? তাই তো, তাই তো, সায়ন ভাইয়ের কাছে আছে, দেখেছিলাম ঝান্ডু বাম। আচ্ছা গিয়ে দেখি তাহলে। তা তুই কোথায় যাচ্ছিস? কই, কোথাও না তো। তাহলে সেজেছিস যে? পড়তে বসবো তাই। পড়তে বসলে সাজতে হয়? সাজুগুজু করলে মন ভালো থাকে, ভালো মন নিয়ে পড়লে পড়া মাথায় থাকে। বোনের যুক্তি শুনে স্বর্ণ বিরক্ত মুখে চলে গেল। এই পাগলের সঙ্গে বকলে মাথা ব্যথা বাড়বে বই, কমবে না। তাই সে সায়নের বন্ধ রুমের দরজা খুলে রুমে প্রবেশ করল। অন্ধকারের রুমটাতে আলো জ্বালালো। ড্রয়ার, ড্রেসিং হাতড়ে ঝান্ডুবাম খুঁজল, কিন্তু কোথাও পেল না। এবার বিরক্তির মাত্রা বাড়ল। হঠাৎ মাথা ব্যথায় চোখ খুলে রাখা দেয়। মাথা ধরে সে ধপ করে বিছানায় শুয়ে পড়ল। এত বড় বাড়ি, এত মানুষ, অথচ কারো কাছে ঝান্ডুবাম নেই। সে যাবার জন্য পা বাড়াতেই সায়ন রুমে প্রবেশ করল। আর একটুর জন্য ধাক্কা লাগেনি দুজনের। তাকে রুমে দেখে সায়ন ভ্রুকুচকে জিজ্ঞাসা করল, আমার রুমে কি? চুরি করতে এসেছি। রুমের মালিককে নাকি? নিজের জিনিস কেউ চুরি করে নাকি? সায়ন হেসে ফেলল। দরজা দিয়ে মাথা বের করে আশেপাশে তাকিয়ে কেউ আছে কিনা দেখে আস্তে করে রুমের দরজা আটকে দিল। স্বর্ণ বাধা দিতে গেলে তাকে পেছন থেকে জাপটে ধরে গ্রীবায় থুতনি ঠেকাল। তার খোঁচা খোঁচা দাঁড়িয়ে খোঁচা লাগলো স্বর্ণের মসৃণ কাঁধে। স্বর্ণ নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করতে করতে বলল, এভাবে ধরতে বারণ করেছি না, ছাড়ো। ধরলে কি হবে? বারণ করেছি, ধরবে না, ব্যাস। কিসের ব্যাস? কোনো ব্যাস ট্যাসে কাজ হবে না। যখন ইচ্ছে হবে তখনই ধরব, পারলে আটকাস। শুনলাম ফেরার পথে ইনসানের সঙ্গে কথা বলেছিস। কি বলেছে তোকে? অঙ্কনের কিছু করলে তোমায় দেখে নেবে। শুধু দেখবে? তাতে খুশি সে? দেখবে, ধরবে, নাড়বে, না হলে ফিল পাবে কীভাবে? সায়নের ডাবল মিনিংয়ের কথা শুনে স্বর্ণের ছটফটানি বেড়ে গেল। নখ বসালো সায়নের হাতে। তবে সায়ন শব্দহীনভাবে হাসছে, কারণ গালি কিংবা ডাবল মিনিংয়ের কথা বলায় স্বর্ণ পছন্দ করে না, খুব চটে যায়। সায়ন তাকে রাগাতেই সে একই কাজ বেশি করে। সায়নের শক্তবুক্ত বাহুডোর থেকে নিজেকে ছাড়াতে না পেরে স্বর্ণ বলল, জান্ডুবাম থাকলে দাও। দিতে পারি। তাহলে লিপটিস করতে দে। দিতে পারি, যদি বৈধ সম্পর্কে দলিলনামা আনতে পারো। বিয়ের কথা বলছিস? চল এখনই বিয়ে করি। চুরি করে? আপাতত চুরি করে করি। না, বাসায় জানাও। যতদিন না কেউ রাজি হবে ততদিন দূরে থাকো। তুই খুব পাষাণ, নিষ্ঠুর, সেটা কি জানিস? জানি। অথচ পাথুরে মনের এই মেয়েটাকে আমি খুব ভালোবাসি, বউ করার স্বপ্ন দেখি। এ কথা নিশ্চয় জানিস, তাই না? না, তাও জানি না। কেন জানিস না? কারণ ঘটা করে জানাওনি কখনো। তাহলে ঘুরে ফিরে আমারই দোষ?
ঠিক আছে, মেনে নিলাম। একদিন ঘটা করেই না হয় জানাবো। কথা বলে শায়ন স্বর্ণকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। তারপর তার গলায় আদর রেখে ছেড়ে দিল। বালিশের নিচ থেকে ঝান্ডুমাম বের করে স্বর্ণের হাতে দিতেই স্বর্ণ দ্রুত পায়ে বেরিয়ে গেল। তবে যাওয়ার আগে বলে গেল, সিদ্দিকের অফিস থেকে ইমেল এসেছে, চেক করো। সারাদিন ল্যাবে কাজ করে শুদ্ধ রুমে এলো। সময় নিয়ে শাওয়ার নিল। তারপর ফুল কালো ড্রেস আপে রেডি হয়ে বাইকের হেলমেটটা নিয়ে বের হতেই শীতলের মুখোমুখি পড়ল। শীতলও এটো প্লেট নিয়ে বের হচ্ছিল। এত রাতে কি খেয়ে বেড়াচ্ছে কে জানে। শুদ্ধকে এত রাতে এভাবে দেখে শীতল মিষ্টি করে হাসল। শুদ্ধর পোশাক দেখে বুঝে গেছে সে শুদ্ধ এখন বাইক নিয়ে লং ড্রাইভে যাবে। দীর্ঘ সময় কাজ করে মাইন্ড ফ্রেশ করতে প্রায় মাঝরাতে ড্রাইভে বের হয়, কারণ রাতে ঘুরবার মজাই আলাদা। শীতলকে অহেতুক হাসতে দেখে শুদ্ধ এক ভ্রু উঁচু করে তাকালো। শীতল তখন ঠোঁটে হাসি এঁটে বলল, লং ড্রাইভে যাচ্ছেন বুঝি? কেন, গেলে তোর বড়াবুকে নালিশ চেনাবি? না, তা না। তাহলে? বলছি যে আমি এতক্ষণ ধরে পড়ছিলাম, আমারও মাইন্ড ফ্রেশ করা দরকার। আমিও আপনার সঙ্গে যাই। যাবে বলছিস? নিয়ে গেলে খুশি হবি? যা, রেডি হয়ে আয়। কথা শুনে শীতল খুশি মনে দৌড়ে রুমে চলে গেল। তাকে যেতে দেখে শুদ্ধ হেলমেটের উপর আঙুলের সাহায্যে তবলার মতো করে বাজাতে বাজাতে বিড়বিড় করে বলল, আমার নামে নালিশ? চল একবার। বিপদের চৌরাস্তা থেকে যদি না ঘুরিয়ে আনি তো আমার নামও শুদ্ধ নয়। কথা বলে শুদ্ধ ঠোঁটে বাঁকা হাসি এঁটে ধীরে সুস্থে সিঁড়ি বেয়ে নামল। সারা বাড়ি স্তব্ধ, হয়তো গভীর ঘুমে মগ্ন বাড়ির প্রতিটা সদস্য। ড্রয়িং রুম জ্বলজ্বল করছে কৃত্রিম আলোর ঝলকানিতে। ঝকঝকে আসবাবও চোখ কাটছে খুব সহজে। রাত বিরাতে ছেলেমেয়েরা কখন পানি খেতে আসে বলা যায় না। অন্ধকারে যাতে ভয় না পায় তাই লাইটটা সারা রাত জ্বালানোই থাকে। তাছাড়া শখ একবার আধারে পড়ে গিয়েছিল। তারপর থেকে শারাফাত চৌধুরীর আদেশে কেউ লাইট অফ করে না। এত রাতে কারো দেখা পাবে না জেনেই মূলত বাইরে যাওয়ার জন্য বের হয়েছিল শুদ্ধ। ইচ্ছে ছিল নতুন ল্যাবটা ঘুরে আসা, সেখানকার কার্যক্রম কতদূর এগোলো দেখা দরকার। কিন্তু আজ আর যাওয়া হবে না বোধহয়, কারণ সঙ্গে যাওয়ার আগে দেখা মিলল ব্যাঙাচির সঙ্গে। সে কি আর জানতো ব্যাঙাচি দিনের মতো মধ্যরাতেও টই টই করে ঘুরছে, একা একা প্লেট হাতে করে কী সব খেয়ে বেড়াচ্ছে। তাকে নিয়ে তো আর ল্যাবে যাওয়া যায় না। যদি যায় প্রশ্ন করতে করতে আধমরা করে ফেলবে। আধমরা হলেও ছাড় দেবে বলে মনে হয় না, বরং পাশে বসে ঘ্যান ঘ্যান করবে। এই শুদ্ধ ভাই, আধমরা কেন হলেন? একেবারে শহীদ হলেও পারতেন। শীতলে একটু ঘাটতেরা, একথা তারও অজানা নয়। তাদের দাদি যেন এমন ছিল। শীতল চেহারাও পেয়েছে দাদির মতোই। তার চেহারাখানা নাকি মন শীতল করার মতোই, তাই দাদাজান নাম রেখেছিল শীতল। তবে তার ভাষ্যমতে এটা মস্ত বড় ভুল করেছে দাদাজান, কারণ স্বভাব ও চালচলন অনুযায়ী তার নাম রাখা উচিত ছিল মাথামোটা ব্যাঙাচি। চৌধুরী নিবাসে তারা মোট 7 ভাই বোন। ছোট ভাই বোনেরা শায়নের তুলনায় তাকে একটু বেশি ভয় পায়। কিছু বললে মাথা তুলে তাকানোর সাহস করে না। বকলে কেঁদে কেটে একাকার তো করেই, এবং দূরে দূরে থাকারও চেষ্টা করে। অথচ ব্যাঙাচিকে কিছু বললে চোখ উল্টে তাকায়। একটু বকলে মারলে সেই রেস ধরে সুযোগ বুঝে সুদ তোলারও প্রচেষ্টা চালায়। যদিও সুদ নিতে পারেনি এখন অবধি, হয় ঘটনাটাই ভুলে যায়, নতুবা চেলা কাঠের মারের ভয়ে নিজেকে দমিয়ে নেয়। তবে কথা দিয়ে 2-1টা কথা খুঁচা মারতে ভুল করে না। তবে আজ একটা শিক্ষা দিলেও মন্দ হয় না। এমনিতেই তার মর্জিমূত্র উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়ানোর পানিশমেন্ট পাওনা রয়েছে। ধার রাখা কিংবা ফেলে রাখা কাজ একদমই পছন্দ নয় তার। সুযোগ যখন এসেছেই সুযোগ কাজে লাগানো যাক। সেসব ভাবতে ভাবতেই দেওয়াল ঘড়ির দিকে তাকালো। রাত বাজে 1টা। ল্যাবে শুকনো খাবার থাকায় কাজের ফাঁকে ফাঁকে সেসব খেয়েছিল, কিন্তু গোসলের পর ক্ষুধা মাথাচাড়া দিয়ে উঠেছে। এখনই কিছু খাওয়া দরকার। এসব ভেবে হাতের হেলমেট চৌকো আকৃতির কাছে সেন্টার টেবিলের উপর রাখল। ধীর পায়ে এগিয়ে গেল কিচেনের দিকে। ফ্রিজ খুলে দেখল পছন্দের কিছু আছে নাকি। গরুর মাংস আর ভাত দেখে সেটাই বের করল। অতঃপর ওভেনে গরম করে খাবার প্লেটে বেড়ে নিয়ে নিঃশব্দে চেয়ার টেনে খেতে বসল। প্রথম লোকমা মুখে তুলে বুঝল এই রান্নাটা তার মা সিতারা বেগম করেছে।
ওনার হাতের রান্নার ঘ্রাণই বলে দেয় খাবারের স্বাদ। সে খেতে খেতে একবার সিঁড়ির দিকে তাকালো। শীতলের আসার নামই নেই। গাধিটা সাজতে বসলো নাকি কে জানে। ধীরে সুস্থে খেয়ে এটো প্লেট ধুতে ধুতে ভাবল 5 মিনিটের মধ্যে শীতল না এলে চলে যাবে। অযথা সময় অপচয় করা তার স্বভাবে নেই। সে সত্যি সত্যি ঘড়ি ধরে অপেক্ষা করল। 5 মিনিট পুরো হতে যখন মাত্র 1.5 মিনিট বাকি, তখন শীতল এলো। পরনে শুদ্ধর মতোই ব্ল্যাক জিন্স, জ্যাকেট, চুলগুলো পনিটেইল করা, গোলাপি ঠোঁটে মিষ্টি হাসি আটা। ওর পোশাকের ধরনে মনে হচ্ছে শুদ্ধকে কপি করেছে। শুদ্ধ তার আপাতমস্তক দেখে ধমকে ওঠার আগে শীতল বলল, শুদ্ধ ড্রাইভিং পার্টনার শুদ্ধর মতো না হলে চলে? কত বড় স্পর্ধা! তার সামনে দাঁড়িয়ে তার নাম ধরে কথা বলছে। না, এর শিক্ষা পাওয়া ফরজ হয়ে গেছে। শুদ্ধ মুখে কিছু বলল না, শুধু তাকিয়ে রইল। মুখভঙ্গি দেখে বুঝার উপায় নেই তার মনে কি চলছে। শীতলের খুশির অন্ত নেই। রাতের বেলা বাইকে করে ঘোরার আনন্দে ভুলে বসেছে বলির পাঠাকে বলি দেওয়ার আগে সেবা যত্ন করা হয়। তারপর এক কোপে যদিও শুদ্ধ তাকে বলি দিতে পারবে না, তবে আধমরা করাই যায়। শুদ্ধ বকছে না দেখে সে আরেকটু সাহস পেল। দাঁত বের করে হেসে হাতের হেলমেট দেখিয়ে বলল, মাথায় হেলমেট থাকবে, কেউ চিনবে না, চলো যাই, চেঞ্জ করে আয়। শান্ত কণ্ঠে কঠোর আদেশ। তবুও শীতল দমল না, বরং জেদ দেখিয়ে বলল, না। তাহলে রুমে যা। সেম সেম হলে কি হয়? শুদ্ধ জবাব দিল না, তবে ওয়ার্নিং ছাড়া 10 থেকে উল্টো করে গুনতে শুরু করল। অর্থাৎ 10-এর মধ্যে যেতে হবে, নয়তো তার যাওয়া ক্যান্সেল। অগত্যা শীতল বাধ্য হয়ে রুমে গেল। তবে যেতে যেতে শুদ্ধকে কিছু গালি দিয়ে ধুতে ধুতে গেল। পরনের লেডিস টি শার্ট বদলে ব্ল্যাক জিন্সের সঙ্গে ব্ল্যাক কুর্তি পরল। ম্যাচিং ওড়না গায়ে চড়িয়ে হেলমেটটাও মাথায় পরে বেজার মুখে বেরিয়ে এলো। এই হেলমেট খুলবেও না, মুখও দেখাবে না। তাকে হেলমেট পরে আসতে দেখে শুদ্ধ কিছু বলার আগেই কটকট করে হেঁটে শুদ্ধর আগে পার্কিং লটে গেল। শুদ্ধ তার পেছন পেছন গিয়ে লাইট অন করে বাইক বের করতে ভেতরে প্রবেশ করল। সেও গুটুগুটি পায়ে এগোল। ভেতরে পাশাপাশি 2টো বাইক রাখা, একটা সায়নের, একটা শুদ্ধর। সায়নেরটা সাদা কালো সংমিশ্রণের হলেও শুদ্ধরটা পুরো কালো। তার পাশে সারাফাত ও সাফন চৌধুরীর 4 চাকা গাড়ি রাখা। তার এক কোণে শীতলের গোলাপি রাঙা সাইকেল। সাইকেলটা সময় অসময়ে শ্যামশ্রীর জন্য চালিয়ে বেড়ায়। শুদ্ধ বাইক বের করছে দেখে শীতল চুপ করে দাঁড়িয়ে আছে। ভেবেছে বেশি কথা বলবে না। সে কথা বললে কেউ তেলে বেগুনে জ্বলে ওঠে কিনা। কিন্তু হঠাৎই একটা চিন্তা মাথায় টুকা মারতেই সে ফট করে বলে বসল, ভাইয়া, বাইকের শব্দে বাড়ির সবার ঘুম ভেঙে গেলে কি হবে? চোর ভেবে তেড়ে আসবে, দুঘা বসাতেও পারে। শব্দ ছাড়া বাইক বের করা যায় না? যাই, এদিকে আয়, বাইকটা তোর মাথায় তুলে দেই, তুই মাথায় করে গেট অব্দি নিয়ে যা। এতে শব্দও হবে না, কেউ জাগবেও না। এই কথা শুনে শীতল মুখ ভুতা করে তাকিয়ে রইল। সবসময় বাঁকা কথা না বললে যেন শান্তি পায় না এই লোক। কথার পিঠে খুঁচা মারতেই হবে তার। খুঁচা না মারতে পারলে যেন জাত যায়। শীতল মুখে কুলোয়ারতেই শুদ্ধ বাইক নিয়ে হেঁটে হেঁটে গেট অব্দি গেল। দারোয়ান গেটের সঙ্গে লাগোয়া ঘরটাতে ঘুমাচ্ছে। হঠাৎ গেট খোলার শব্দ শুনে ধরফড়িয়ে উঠে শুদ্ধকে দেখে থেমে গেল। আর একটু হলেই এই কোন শালারে বলে গালি দিয়ে বসতেন। ওনার আবার কথার আগে মুখে গালি ছুটে। শুদ্ধ ওনাকে গেট লাগাতে বলে নিচে বাইকে উঠে বসল। হেলমেট পরল। ফোনে কল এলে কথা শেষ করল। অতঃপর মূর্তির মতো দাঁড়ানো শীতলের দিকে তাকিয়ে বলল, তুই তাহলে থাক, আমি নিমন্ত্রণপত্র ছাপিয়ে আনি। নিমন্ত্রণপত্র? কার জন্য? তোর জন্য। দেখে তো মনে হচ্ছে বাইকে ওঠার জন্য তোকে নিমন্ত্রণপত্র পাঠাতে হবে। আবারও অপমান। তবে শীতল কথা বাড়াল না। বিনা পাককে বাইকে চড়ে বসল। নড়ে চড়ে জামা কাপড় ঠিক করে সুন্দর করে বসল। তখন শুদ্ধ বলল, লং ড্রাইভে বের হলে আমার যেদিকে 2 চোখ যায় আমি যাই। আজও যাব। এখনো সময় আছে, সমস্যা থাকলে নেমে যা। না, সমস্যা নেই। সত্যি তো? একদম সত্যি। পরে বড় আব্বুর কাছে নালিশ করবি না তো? আমি ভয়টই দেখিয়েছি, অচেনা রাস্তায় নিয়ে গেছি, জোরে বাইক চালিয়েছি, হ্যান ত্যান কত কি। না না, কোনো নালিশ করব না, প্রমিস।
ওকে। এই কথা বলে শুদ্ধ বাইক স্টার্ট করলো। শীতল খুশিতে ডকডক করে শুদ্ধর কাঁধের উপর হাত রাখল। কারো মুখে কোনো কথা নেই। কতদিন পর এভাবে বের হয়ে শীতল আশপাশ তাকিয়ে দেখছে। পাগলাটে শিমরণে উঠছে তার পরনের ওড়না। হেলমেট থাকায় মুখোমুখি বোঝা যাচ্ছে না, তবে সে খুশি, ভীষণ খুশি। এর আগেও সায়নের সঙ্গে বের হয়েছিল, খুব মজা করেছিল দুজন, কত কিছু খেয়েছিল, ইচ্ছে মতো ঘুরেছিল। ভাবুক শীতল ভাবনার জগতে ডুবেই খেয়ালই করেনি বাইকের গতি ধীরে ধীরে বাড়ছে। হাইওয়ে দিয়ে শাঁ শাঁ করে ছুটছে তাদের বাইক। কোথায় যাচ্ছে জানা নেই, যেদিকে যাক তাতে সমস্যা নেই। আজ মন খুলে ঘুরবে, ঘুরতে ঘুরতে আনন্দ ঘুরাবে। তবে এতক্ষণ চুপ থেকে তার পেটের মধ্যে কথাটা যেন তাকে সমানে খোঁজাচ্ছে। একটু অশান্তি লাগছে। শুদ্ধ ততক্ষণে হাইওয়ে পেরিয়ে অজানা পথের পথ ধরেছে। তার বাইকের গতিও আরও একটু বেড়েছে, যেন বাতাসের সঙ্গে উড়ে যেতে যাচ্ছে। বাইকের গতিটা এতক্ষণে খেয়াল করল শীতল। তাতে তার বুকের ধুকপুকানি শুরু হলো। ভয় দুহাতে খামচে ধরেছে শুদ্ধের কাঁধের জ্যাকেট। সে ভয়ে ভয়ে এবার জিজ্ঞাসা করল, আমরা কোথায় যাচ্ছি ভাইয়া? বিপদের চৌরাস্তায়। এ আবার কেমন নাম? এটা কোথায়? শ্মশান ঘাটের পাশে। কি? আপনি আমাকে শ্মশান ঘাটের দিকে নিয়ে যাচ্ছেন? আমি যাব না। বাইক থামান, নামবো। বাইক থামানো যাচ্ছে না। থামানো যাচ্ছে না মানে? বাইকের ব্রেক ফেল। কি কি বলছেন এসব? এখন কি হবে? কি আর হবে? মরে যাব। মরতে ভয় পেলে মরার আগে আমাকে আঁকড়ে ধরতে পারিস। মৃত পথযাত্রী মারা যাচ্ছে ভেবে বেয়াদবি মাফ করে দেব। শীতল হতভম্ব হয়ে তাকিয়ে আছে। বাইকের ব্রেক ফেল মানে আজ তার ভবলীলা সাঙ্গ। কোন কুক্ষণে এসেছিল সে? বাইকের ব্রেক ফেল, অথচ এ লোক এখনও শান্ত আছে কিভাবে? এর কি মরার ভয় নেই? বাইক চলছে দ্রুত গতিতে, গতি কমার নেই, ধাপে ধাপে বাড়তে আছে। শীতল এবার কাঁদতে শুরু করল। যেভাবে হোক বাইক থামান ভাইয়া, আমি এখনই মরতে চাই না। মরণ কি বলে আসে? আমি সরি রে শীতল, সত্যি বাইক থামছে না। একটা গাছের সঙ্গে দুম করে লাগিয়ে দেন। গুরুতর আহত হলে সমস্যা নেই, কিন্তু এত তাড়াতাড়ি মরা যাবে না। বাংলা সিনেমায় দেখিসনি, গাছের সঙ্গে ধাক্কা খেয়ে স্মৃতি হারিয়ে টাল হয়ে পাবনায় যেতে হয়? তোরও যদি স্মৃতি হারিয়ে যায় তখন কি হবে? এমনিতেই কথায় কথায় ভাই ভাই করে মুখের ফেনা তুলে হেদিয়ে মরিস। স্মৃতি হারিয়ে আমাকে যে আব্বা ডাকবি না, এর গ্যারান্টি কে দিবে? তুই নাকি তোর বাপ? পাগল, স্মৃতিহারা হয়ে বাঁচতে চাই আমি। বাঁচান আমাকে, কে আছো বাঁচাও। শীতল ভয়ে কাঁদতে শুরু করেছে, আর শুদ্ধ হেলমেটের আড়ালে হেসে যাচ্ছে। এই মুহূর্তে সে টের পাচ্ছে হাসি চাপিয়ে রাখাটাও খুব কষ্টের কাজ। এদিকে শীতল বাঁচাও বাঁচাও বলে সমানে চেঁচিয়ে যাচ্ছে। তবে নির্জন অন্ধকার রাস্তা বিধায় কেউ শুনছে না। তারা এমন এক রাস্তাতে এসেছে, কোনো গাড়িও দেখা যাচ্ছে না। বাইকটা তখনও পূর্বের গতিতে চলমান। এত জোরে বাইক চলছে, শীতল তার ভারসাম্য বজায় রাখতে হিমশিম খাচ্ছে। মনে হচ্ছে এক্ষুনি হাত ফসকে পিচঢালা রাস্তায় আছড়ে পড়বে। সে ভয়ে শুদ্ধর পিঠে মাথা ঠেকিয়ে শক্ত করে আঁকড়ে ধরে বিড়বিড় করে সোরা পড়ছে। তার অবস্থা দেখে শুদ্ধ বলল, শীতল বামে তাকা। শীতল সেভাবেই ঘাড় ঘুরিয়ে বামে তাকালো। শুদ্ধ বলল, এটা হচ্ছে শ্মশান, অনেক পুরনো শ্মশান। এখানে কত মানুষের আত্মা ঘুরে বেড়াচ্ছে কে জানে। কেউ গলায় ফাঁস দেওয়া, গলা কাটা, পা কাটা, হাত কাটা, কত ধরনের লাশ যে পুরানো হয় এর আগেও শুনেছিলাম। সিংহরাশির এক পথিক এই রাস্তা দিয়ে যাওয়ার সময় তার গায়ে ফাঁসের আত্মা ভর করেছিল। পরে সেই আত্মা নাকি পথিককে জ্যান্ত অবস্থাতেই জ্বলন্ত চিতায় দাঁড় করিয়ে পুড়ে মেরেছিল। একে তো ঘুটঘুটে অন্ধকার চারপাশ, একদম লোকশূন্য এলাকা। শ্মশান শুনে গা ভার হয়ে আসছে। শীতল আরেকটু শক্ত করে শুদ্ধর জ্যাকেটটা খামচে ধরে চোখ জোড়া বন্ধ করে নিল। ভয়ে ঘেমে উঠেছে তার হাতের তালু, গলা শুকিয়ে কাঠ, পায়ের তালুটাও কেমন যেন শিরশির করছে। বাতাসের শ শ শব্দ অদ্ভুত শোনাচ্ছে। তাকে এত নিশ্চুপ দেখে শুদ্ধ নিঃশব্দে হাসল। তারপর হঠাৎ কিছু মনে পড়ার মতো করে বলল, শিট, আমি তো একটা কথা ভুলেই গেছি। কি কথা? তোর কণ্ঠ এমন শোনাচ্ছে কেন? কাঁপছিস নাকি কাঁদছিস?
ভাইয়া, বাড়ি যাব। যেতে পারলে আমিও খুশি হতাম, কিন্তু সেটা বোধহয় আর হবে না রে। তোকে কতক্ষণ সেভ রাখতে পারবো তাও বুঝছি না। কেন? আমি তো ভুলেই বসেছি আমারও সিংহরাশি। এখন এই আত্মারা যদি আমার গায়ে ভর করে, তুই আমাকে জ্বালাস, রাগাস। তোর উপরে খুব রাগ আছে আমার। আত্মারা যদি সেই রাগ তুলতে তোকে আছাড় মারে অথবা গলা চেপে ধরে মেরে ফেলে, এরা নাকি রক্ত খায়, কচকচ করে মানুষের নাড়ি ভুড়ি খায়। তোর সঙ্গে যদি এসব কিছু হয়, মাফ করে দিস। মনে করিস এখানে আমার হাত নেই, আমি নিষ্পাপ। আত্মার হাতে যদি তোর অপমৃত্যু হয়, তাহলে নিয়তি ভেবে ধরে নিস। কষ্ট রাখিস না মনে। তোকে তো বাঁচাতে পারবো না, তবে আমি কথা দিচ্ছি, তোর ফোঁটরায় তোর পছন্দের জর্দা নিজের হাতে বিলাবো সবাইকে। শীতল ঠোঁট ভেঙে কাঁদছে, বারবার নাক টানছে। ভয়ে পরনের কুর্তিটা ভিজে উঠেছে, ঘামে গা চ্যাটচ্যাট করছে। এখন যদি সত্যি শুদ্ধর গায়ে ভূত ভর করে, তাহলে কি হবে? কার কাছে সাহায্য চাইবে? একথা ভাবতে ভাবতেই তার ভয়ের মাত্রা বাড়ল। হাতের বাঁধন ঢিলে হয়ে আসলো। তবে জ্ঞান হারিয়ে পড়ার আগে শুদ্ধ তার হাতটা ধরে দ্রুত বাইকটা থামালো। এতক্ষণ নজর রাখছিল শীতলের উপর, এজন্যই ধরতে পেরেছে সহজে। সে বাইকে বসা অবস্থায় শীতলকে কাছে টেনে হেলমেট খুলে দেখে তার মুখটা ঘামে ভিজে আছে। সে হাত দিয়ে ঘাম মুছে শীতলের গাল চাপড়ে ডেকেও সাড়া পেল না। পানি না থাকায় চোখে মুখে পানি দিতে পারল না। তবে অবচেতন শীতলের মুখের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, কেবল বিপদের চৌরাস্তা পার হলি, এখনো সর্বনাশের চিপাগুলি পার হওয়া বাকি। এত তাড়াতাড়ি জ্ঞান হারালে হবে? কদিন ধরেই আবু সিদ্দিকের সঙ্গে নীরব দ্বন্দ্ব চলছে সায়নের। এজন্য অবশ্য সায়নই দায়ী। তবু আবু সিদ্দিক বারবার বারণ করেছিল ভুলেও যেন অঙ্কনকে জানে না মারে। এখন অঙ্কনকে মারলে দোষটা তার ঘাড়ে চাপবে। এমনিতেই সময় খারাপ যাচ্ছে, এখন এসব করা মানে নিজের বিপদ বাড়ানো। কিন্তু সায়ন সে কথা শুনেনি, বরং সে অঙ্কনকে নির্মমভাবে জবাই করেছে। তারপর শুধু অঙ্কনের মাথাটা পার্সেল করে তার বাবার কাছে পাঠিয়েছে। কোনো রাজনীতিবিদ ছেলের কাটা মাথা পেলে বসে বসে আঙুল চুষবে না নিশ্চয়ই। অঙ্কনের বাবাও বসে নেই, পাগলা কুকুরের মতো খুনিকে খুঁজে বেড়াচ্ছে। ওপর মহলের আদেশে পুলিশও বসে নেই। আবু সিদ্দিকের দলে একমাত্র সায়নই এভাবে মানুষ মারতে পারে, মারে। এই সন্দেহের বশে পুলিশ আজ সিদ্দিকের কাছে এসেছিল, শান্তভাবে হুমকি দিয়ে গেছে, সামনে নির্বাচন। এখন যদি এসব কেস ঘাড়ে পড়ে, জনগণ কি ভোট দেবে? ভোটের আগেই তো জনগণ আঙুল তোলা শুরু করবে। সায়নের এমন বাড়াবাড়িতে ভীষণ ছুটে আছে আবু সিদ্দিক। উনি এসব নিয়ে কথা বলতেই সায়নকে ইমেল করেছে। স্বর্ণের কথা ইমেল চেক করে সায়ন পার্টি অফিসে এসেছে। পায়ের উপর পা তুলে বসেছে ঠিক আবু সিদ্দিকের মুখোমুখি। পাশে দাঁড়িয়ে আছে কনক। সায়ন যদি আবু সিদ্দিকের ডান হাত হয়, তো কনক বাম হাত। তবে অজ্ঞাত কারণে কনক সায়নকে সহ্য করতে পারে না, কারণ সায়নের থেকে সে বেশি দিন আবু সিদ্দিকের সঙ্গে আছে। অথচ সিদ্দিক তার কাজের মত নেওয়া তো দূর, কিছু শেয়ারও করে না। এর আগে সায়নের ভুল ধরে বারবার সিদ্দিকের কান পড়া দেয় সে। কিছুক্ষণ আগেও দিয়েছে। সিদ্দিক চেয়ারে বসে জ্বলন্ত সিগারেটের দিকে তাকিয়ে আছে। সায়ন বসে বসে কাঁচা সুলা খাচ্ছে, খোসা রাখছে চকচকে টেবিলের উপর। তার এহেন কাজে সিদ্দিক ঠান্ডা সরে বলল, কিছুদিনের জন্য গা ঢাকা দে সায়ন। কার বাল ছিঁড়তে? কারোই না। আপাতত নিজের বাল বাঁচাতে গা ঢাকা দে, নত তোর পুলিশ বাপ এসে তোর বাল উপড়ে নিয়ে যাবে। আসুক, আমিও তোদের বাল ছিঁড়ে বুঝা বেঁধে হাতে ধরিয়ে দেব। মুখে মুখে কথা বলায় সিদ্দিক বিরক্ত হলেও বুঝতে দিল না। তবে মনে মনে সায়নকে গালি দিতেও ভুল করল না। সায়নের এমন দাপট দেখে কনকের গা পিত্তি জ্বলছে। এই ছেলে নিজেকে কিভাবে কে জানে। তবে এই মুহূর্তে সে চুপ থাকতে পারল না, তাই দাঁতে দাঁত চেপে বলল, মারার কি দরকার ছিল? মারলি তো মারলি, পার্সেল পাঠাতে গেলি কেন? ওকে মারার ক্যারা উঠেছিল, তাই মেরেছি, তাতে তোর বাপের কি? সায়ন, বাপ তুলে কথা বলবি না। বলবো, যা পারিস করে নিস। তাদের তর্কে এবার ধমকে উঠলেন সিদ্দিক। টেবিলের উপর শক্ত থাবা বসিয়ে হিসিয়ে বললেন, তুই মেরেছিস, সেসব ঝামেলা তুই সামলাবি। এর এক ফোঁটা দায় যেন আমার ঘাড়ে না আসে।
এ কথা বলে উনি হনহন করে বেরিয়ে গেল। শায়ন পায়ের উপর পা তুলে তখনও কাঁচা ছোলা চিবাতে ব্যস্ত। পরনে 2 কোয়ার্টার গ্যাবার্ডিন প্যান্ট ও টি শার্ট। শরীরের গঠন দেখে মনে হচ্ছে ভদ্র সভ্য কোনো চকলেট বয়। তার মধ্যে হিংস্রতা নেই, রাগও খুব শব্দের সঙ্গে পরিচিতই নয়। সে শান্তিপ্রিয়, শান্ত মানুষ। আজ আর বাসায় ফিরবে না। ইনসানের একটা ব্যবস্থা করতে হবে। ছেলেটা বড্ড বেশি লাফাচ্ছে। পা না কাটলে তার লাফানো থামবে না বোধহয়। সমস্যা নেই, তার ব্যবস্থাও সে নিজে করবে। সিদ্দিক বেরিয়ে যাওয়ার পর কনকও বের হতে গেলে শায়ন বলল, আমার ফোনে উকি মারার সাহস আর দেখাস না। প্রথমবার ভুল বলে মাফ করলাম, দ্বিতীয়বার উকি মারা চোখটাই রাখব না। ভুলে যাস না, আমি ছেলে ভালো, তাই মানুষ খুব খারাপ। কনক মনের রাগ চেপে কথাগুলো শুনে চলে গেল। শায়ন পায়ের উপর পা তুলে এখনও ছোলা খেতে ব্যস্ত। কাঁচা ছোলা রোজ খায়, ভালোই লাগে তার। তখন তার ফোনে মেসেজ টোন বাজল। মেসেজ চেক করে দেখে স্বর্ণ একটা ঠিকানা দিয়ে মেসেজ করেছে, বেস্ট অফ লাক। শায়ন হাসল, বড় চমৎকার সে হাসি। অত বড় ছোলা চিবাতে চিবাতে প্যান্টের কোমর বরাবর হাত রেখে পিস্তলটা ঠিকঠাকভাবে গুছল। ঘাড় ঘুরিয়ে সময় দেখে স্বর্ণকে রিপ্লাই করল, ধন্যবাদ হ্যাকার সাহেবা, আপনার কাজে আমি বিমোহিত, অতিভূত। অপেক্ষা করুন, বাসায় ফিরে কড়া চুমু ট্রিট দিব। হ্যালো, কে বলছেন? হ্যালো। ফোনের ওপাশে নিশ্চুপ নীরবতা, তবে মৃদু শব্দে পাচ্ছে উইন্ড চাইমের টুংটাং শব্দ। শখ কথা বলে মন দিয়ে শব্দটা শুনল। বাতাস বইছে, সে বাতাসের উইন্ড চাইম মিষ্টি সুর তুলেছে। সে কোথায় যেন শুনেছিল উইন্ড চাইমের টুংটাং শব্দে নেতিবাচক দৃষ্টি দূর থেকে ইতিবাচক শক্তি প্রভাবিত হয়, মন খারাপ দূর করে। সে কথা ভেবে শব্দটা কানে আসা মাত্রই কথা ভুলে ফোন ধরে বসে রইল। মন দিয়ে শুনল। কলদাতাও বোধ হয় এটাই চাইছিল, তবে কথা না বলে চুপ করে থাকা এক প্রকার অভদ্রতা। তাই আরও কয়েকবার হ্যালো হ্যালো করে সাড়া না পেয়ে কলটা কেটে দিল। মাঝটাতে চেনা অচেনা কেউ ফাজলামি করছে ভেবে পড়ায় মন দিল। পড়তে পড়তে হঠাৎ একটা ঘটনা মনে পড়ল। শীতলের ঘুম না এলে পাশের রুমে শুয়ে ফোন করে বকবক করে। তো একদিন মধ্যরাতে তাকে ফোন করে বলেছিল, এই আপু, তাড়াতাড়ি আমার রুমে এসো তো। কেন, কি হয়েছে? সিলিং ফ্যানটা অফ করে যাও, শীত লাগছে খুব। এই জন্য পাশের রুম থেকে আমাকে ডাকছিস? আমি উঠতে পারবো না, অলসতা আমাকে জাপতে ধরেছে। তুমি এসো, না হলে ঠান্ডায় নিউমোনিয়া হলে সব দোষ তোমার। সেদিনও জেগে জেগে পড়ছিল বিধায় নিজে গিয়ে অফ করে এসেছিল। সে কথা মনে করে হাসল শখ। বিড়বিড় করে পড়তে পড়তে পুনরায় তার ফোনটা বেজে উঠল। সেই নাম্বার থেকেই কল এসেছে। ধরবে না ভেবে পড়তে পড়তেই দেখল পরপর কল আসতেই আছে। একবার, দুবার, তিনবার করে 12 বারের বেলায় কল রিসিভ করতেই ওপর পাশ থেকে কেউ বলল, তুমি এত পাষাণ কেন গো মেয়ে? বেখেয়ালে আমার মন চুরি করলে, ঘুম কেড়ে নিলে, এরপর তোমাকে বড় নেশাটুকু সর্বাঙ্গে ছড়িয়ে দিলে। এখন না পারছি স্বস্তি, না একদণ্ড শান্তি। পুরো তুমিটা বৃষ্টিভাবে আমার মনে গেঁথে আছ। চোখ বন্ধ করলেও তোমাকে দেখি, আর খুললেও তুমি। কেন এমন হচ্ছে? কি করেছি আমি? কি দোষ আমার? কেন এভাবে বিপাকে ফেললে আমায়? এমন করাই লাগতো? না করলে কি অধর্ম হয়ে যেত? পুরুষালী কণ্ঠস্বর শুনে শখ কান থেকে ফোন সরিয়ে নাম্বারটা চেক করল। অচেনা নাম্বার, তবে ভয়েস শুনে চেনা চেনা লাগছে। মনে হচ্ছে পূর্বেও মানুষটার সঙ্গে কথা হয়েছে, শুনেছে এই ভয়েস। কে সে, আর এসব বলার মানে কি? তাই সে জবাব দিল, কে বলছেন? তোমার প্রেমে হাবুডুবু খাওয়া এক হতভাগা নাবিক। হেয়ালি কথা আমার পছন্দ নয়, তাই যা বলার সরাসরি বলুন। আর ভদ্রঘরের ছেলেরা পরিচয় না দিয়ে কাউকে কল করে এসব কথা বলে না। এতদিন ভদ্র সভ্যই তো ছিলাম, থাকতে দিলে কই? যাই হোক, এখনো চিনতে পারোনি আমায়? না, আহনাব বলছি। বিকেলে দেখা হলো, কথা হলো, এর মধ্যেই ভুলে গেলে? এবার চিনতে অসুবিধা হলো না শখের। এই জন্য বোধ হয় ভয়েসটা চেনা চেনা লাগছিল। কিন্তু এই লোক নাম্বার কোথায় পেল?
সাহস দেখাতে ফোনও করেছে। তবে লোকটা তার বড় ভাইয়ের চেনা হলেও তার কাছে মানুষটা সম্পূর্ণ অচেনা। আর অচেনা কারোর সঙ্গে রাতবিরাতে তার কথা থাকতে পারে না। তাছাড়া ইতোমধ্যে মানুষটার মনোভাব বুঝে ফেলেছে। এরপর আর তাকে পাত্তা দেওয়ার প্রশ্নই আসে না। হ্যাঁ, পৃথিবীতে কোটি কোটি মানুষের বসবাস। এত এত মানুষের ভিড়ে হঠাৎ কাউকে ভালো লাগতেই পারে। মন হারিয়ে অপরিচিত জেনে আপন আপন লাগতেই পারে। তাই বলে মনের বিরুদ্ধে গিয়ে কাউকে সঙ্গে সঙ্গী করা অযৌক্তিক। তাছাড়া এসব বেহাগিরি চৌধুরী নিবাসের মেয়েদের সঙ্গে যায় না। মনে মনে এই কথা ভেবে কল কেটে ফোন সাইলেন্ট করে ফেলল। ফোনের আলো জ্বললে চোখে যাচ্ছে দেখে ফোনটা উল্টো করে রেখে দিল। এই ব্যাপারে কিছুই বলার নেই, তাই কথা বাড়ানো বৃথা। কথার মাঝে কল কাটতে দেখে আহনাব একের পর এক কল দিতেই থাকল, কিন্তু শখ রিসিভই করল না। তাই অনেকগুলো মেসেজ করল। এরপর কল দিতে গিয়ে বুঝল তার নাম্বার শখের মোবাইলের ব্ল্যাকলিস্টে ঠাঁই পেয়েছে। তবে কেন জানি তার রাগ হলো না। বেলকনি থেকে উঠে রুমে গিয়ে হাত পা ছড়িয়ে বিছানায় শুল। ঘাড় ঘুরিয়ে পাশের শূন্য জায়গাটা দেখল। তারপর ঠোঁট কামড়ে হেসে ফোনের গ্যালারিতে থাকা অপরূপ সৌন্দর্যের অধিকারী একটি মেয়ের ছবি বের করল। খুঁটিয়ে খুঁটিয়ে মন দিয়ে দেখল। কি চমৎকার তার চোখ, নাক, ঠোঁট, হাসি। ইস, এই পুতুলটা কবে তার হবে? জাপটে ধরে বুকের সঙ্গে মিশিয়ে রাখতে পারবে। নিজের মনের ভাবনা দেখে সে এবার নিজেই হেসে ফেলল। তারপর মিটি মিটি হাসতে হাসতে ছবির মেয়েটাকে উদ্দেশ্য করে বিড়বিড় করল, এই যে মিষ্টি মুখের মিষ্টি মেয়ে, একটু ভালোবাসতে এত বাধা কিসের শুনি? এই দূরত্ব ভালো লাগে না, কাছে এসো, আমার হও। আমার অবুঝ মন পুড়িয়ে আর পাষাণ হইও না গো, হইও না। শুনছিলেন নূরজাহান আক্তার আলোর লেখা শেষ চৈত্রের ঘ্রাণ। গল্প পাঠে ছিলাম আমি তাসরোজ মিম। আজকে শুনলেন গল্পটির ৭ম পর্ব। অবশ্যই গল্পটা কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। ভালো লেগে থাকলে গল্পে একটা লাইক এবং স্টোরি বাই তাসরোজ 0.2-তে একটা সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করবেন। পরবর্তী পর্ব খুব শীঘ্রই নিয়ে হাজির হব। ততক্ষণে চোখ রাখুন স্টোরি বাই তাসরোজ 0.2 চ্যানেলে। ধন্যবাদ।